ওয়াশিংটন বৈঠকের শেষ দিনেও শুল্ক নিয়ে চূড়ান্ত মীমাংসা হয়নি। আন্তঃমন্ত্রণালয় আলোচনার পর ইতিবাচক সিদ্ধান্তের আশা। খোদ যুক্তরাষ্ট্রই পড়ছে শুল্ক নীতির ফাঁদে। ব্রাজিলের ওপর 50% শুল্কারোপে কয়েক গুণ বাড়বে কফি এবং জুসের দর। ব্যবসায়ী হত্যার ঘটনায় ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। বিএনপির অঙ্গ সংগঠনের 4 জন আজীবন বহিষ্কার। জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীর গতিতে হতাশ শহীদ স্বজনরা। উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘায়িত হচ্ছে তদন্ত, বলছেন সংশ্লিষ্টরা। এবং ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদর সহ 3 উপজেলায় এখনো ঢুকছে পানি। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় এবং শেষ দিনের বৈঠকে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। তবে এখনও বেশ কিছু বিষয় অমীমাংসিত থাকায় নিজেদের মধ্যেই আন্তঃমন্ত্রণালয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আবারও বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা। এই আলোচনা ভার্চুয়ালি বা সামনাসামনিও হতে পারে বলে জানা গেছে। দ্রুত এই আলোচনার তারিখও প্রকাশ করা হবে। 3 দিনের আলোচনার প্রেক্ষিতেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশা করেন নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য উপদেষ্টা, আর ভার্চুয়ালি অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আর 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। এদিকে শুল্ক নীতির কারণেই নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে খোদ মার্কিন বাজারেই। ব্রাজিলের ওপর 50% শুল্কারোপের ফলে দেশটির বাজারে কফি এবং জুসের দর কয়েক গুণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের ওপরেই পাল্টা 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিল। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় বসার পর বিশ্বের বিভিন্ন দেশের উপর সম্পূরক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল চীন। দেশটির উপর সর্বোচ্চ 245% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করে দেশটি। তবে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে এই শুল্কের পরিমাণ 30% পর্যন্ত কমিয়ে আনে বেইজিং। চীনের পর এবার ব্রাজিলের ওপর চড়াও হয়েছে ওয়াশিংটন। দেশটির ওপর 50% শুল্কের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকরের কথা রয়েছে। মূলত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের বাধা দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি করায় দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেন ট্রাম্প। মার্কিন সেন্সাস ব্যুরোর তথ্য মতে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $7.4 বিলিয়ন। এ পরিস্থিতিতে ব্রাজিলের উপর যদি ট্রাম্পের আরোপিত 50% শুল্ক অব্যাহত থাকে, তবে এর বেশি নেতিবাচক প্রভাব পড়বে মার্কিন পণ্য বাজারে। বিশেষ করে কফি ও জুসের চড়া দাম গুনতে হবে মার্কিনদের। ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বিশ্বের প্রায় অর্ধেক কফির উৎপাদন হয় ব্রাজিলে, যার প্রায় 1/3 রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এ পরিস্থিতিতে ব্রাজিলের উপর উচ্চ হারে শুল্ক আরোপ মার্কিন ভোক্তাদের উপর ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। Se você tem aumento de tarifa, você vai ter um impacto também no consumo. Por isso que eu te falei dos 76% de americanos que tomam café. Porque se você tem tarifa, você onera mais o preço do produto. কফি ছাড়াও মার্কিন জুসের বাজারও ব্রাজিলের দখলে।
বিশ্বের সবচেয়ে বেশি কমলা উৎপাদনকারী দেশ ব্রাজিল, যার 80% বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ব্রাজিলের মোট জুস রপ্তানির অর্ধেকের বেশি যায় মার্কিন বাজারে। যদিও ফ্লোরিডা অঙ্গরাজ্যে কমলা উৎপাদনের মাধ্যমে জুস রপ্তানি কমিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, তবে এক্ষেত্রে সফলতা অনেকটাই অধরা, কারণ 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনে ধস নামবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ, যা গত 88 বছরের তুলনায় সর্বনিম্ন। এই পরিস্থিতিতে ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র হয়তো তাদের বিকল্প বাজার খুঁজে নেবে, তবে দিন শেষে দুদেশই ক্ষতির মুখে পড়বে। Com diversos destinos, diversos países, há que se buscar alternativas neste caso. Mas o que a gente entende, volto a dizer, é que com um pouco de calma, conversando, nem um lado nem o outro. এদিকে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারলেও যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা। এছাড়াও ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে বলে যে তথ্য প্রচার করছেন ট্রাম্প, তা মিথ্যা বলেও অভিযোগ তার। Com todo o respeito ao presidente Trump, o senhor está mal informado, muito mal informado. Os Estados Unidos não têm déficit comercial com o Brasil. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যেতে ইতিমধ্যেই ব্রাজিলের অভ্যন্তরীণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট। জেহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংস হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। অভ্যুত্থানের 1 বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। এদিকে এই ঘটনায় 4 জনকে আজীবন বহিষ্কার করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া গতকাল আটক 2 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকিটা জানাচ্ছেন সানি মৃধা। বুধবার সন্ধ্যা মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনের দৃশ্য এটি। ফুটেজে দেখা যায় বস্ত্রহীন রক্তাক্ত দেহের উপর এমন অবর্ণনীয় হামলা। লালচাঁদ ওরফে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা হার মানাবে মধ্যযুগীয় বর্বরতাকেও। অভিযোগ উঠেছে এই হত্যার পিছনে রয়েছেন যুবদল নেতা পরিচয়দানকারী মাহমুদুল ইসলাম মহিন ও তার দলবল। দীর্ঘদিন ধরে সোহাগের ভাঙারি ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ আছে মহিনের বিরুদ্ধে। ধারণকৃত এই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় দেশব্যাপী সমালোচনা। এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। স্লোগানে স্লোগানে হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি করেন তারা। মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বর গিয়ে শেষ হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ সহ সব অপরাধের বিচার দাবি করেন তারা। অভ্যুত্থানের 1 বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। চাঁদা না দেওয়ার কারণে বাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়। এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে আমরা পারি না। যারা মনে করছেন পার পেয়ে যাচ্ছি, তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি দিচ্ছি, আপনার পার ঠিকই পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাতে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মিছিলে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশের নেতাকর্মীরাও অংশ নেন। স্লোগানে স্লোগানে বিচারের দাবি তোলেন তারাও। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনও। এছাড়া রাতে বুয়েট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এমন নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সারা দেশে চাঁদাবাজি বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে। অভিযুক্ত মাহিন, রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য
নিক বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এদিকে এই ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নিয়ে কোতোয়ালি থানায় যান এনসিপির কয়েকজন নেতাকর্মী। অভিযুক্তরা যাতে রাজনৈতিক পরিচয়ে ছাড় না পায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেই দাবি জানান তারা। অপরাধী যত শক্তিশালী শেল্টারেই থাকুক না কেন, তার পেছনে যেই রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে, গ্রেপ্তার করতে হবে। আমরা এলাকাবাসীকে নিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। ব্যবসায়িক আধিপত্য বিস্তার নিয়ে সোহাগকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে 5 দিন, আরেকজনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা রজ্জব আলী পিন্টু ও মহানগর দক্ষিণ যুবদলের নেতা সাভা করিম লাকিকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে আজীবন বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। সানিম রিধা, এখন, ঢাকা। জুলাই শহীদদের হত্যাকাণ্ডে তথ্য প্রমাণাদি দিয়ে তদন্ত সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করছে পরিবার, অথচ সন্দেহভাজন হত্যাকারীকে পালিয়ে যেতে সহায়তা সহ বিচারের ধীরগতি হতাশ করছে শহীদদের স্বজনদের। দেশ গড়তে শহীদ পরিবারের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। মৃত্যুর খানিক আগেই আহতদের ধরে ধরে সেবা দেবার জন্য পেরেশান ছিল শহীদ মীর মুগ্ধ। এরপরই তৃষ্ণার্তদের পানি বিতরণ করতে করতে রক্তে ভেসে গিয়েছিল তার নিথর দেহ। তারপর থেকে মুগ্ধের নাম মানুষের মুখে মুখে, কখনো রাস্তার দেয়ালে, কখনো গণমাধ্যমের শত শত শিরোনামে। মুগ্ধের শাহাদাতে পরিবার গর্বিত হলেও তাদের ব্যথা অন্যখানে। দীর্ঘ 1 বছর ধরে মুগ্ধের হত্যাকারীকে শনাক্তে মোবাইল ও সিসিটিভির অসংখ্য ফুটেজ সংগ্রহ করেছে পরিবার। তদন্ত সংস্থার সুবিধার্থে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও। সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানানোর পরও তাকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ মুগ্ধের বড় ভাইয়ের। বের করে দেওয়া হয়েছে যে এখানে অফিসার ইনচার্জ কে ছিল, তাকে আইডেন্টিফাই করে সে কোথায় পোস্টেড সেখানে গিয়ে চেক করে বের করার পরেও তাকে নিয়ে আসার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়। এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে আসলে এই বিচার কতটুকু সাকসেসফুল হবে সে ব্যাপারে আসলে সন্দেহ জাগে মনে। যে হাজারো প্রাণের বিনিময়ে দেশের লক্ষ কোটি টাকা পাচার হবার পথ বন্ধ হলো, সেই শহীদ ও আহতদের জন্য প্রথম বরাদ্দ শুরু হয়েছে মাত্র 100 কোটি টাকা দিয়ে, যা 5000 কোটি টাকা দিয়ে শুরু হলেও কম হতো বলে মনে করেন মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ। অবশ্যই 100 কোটি টাকা কোনো কিছুই নয়, আমি বলবো 1000 না, যদি আরও বাড়ানো সম্ভব 5000 10,000 কোটি টাকা দিয়েও শুরু করা যেত তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। এখনও সম্ভব, যারা আমাদের শহীদ পরিবাররা আছে, আহত পরিবাররা আছে, তাদের যেই চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করা। এদিকে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্র বলছে 5 আগস্ট কনস্টেবল ইমনের গুলিতে প্রাণ ঝরে 16 বছরের আনাসের। সেই ঘটনার পর মানুষের দ্বারে দ্বারে দিনের পর দিন ভিডিও ফুটেজ ভিক্ষা চেয়েছেন বলে জানিয়েছেন আনাসের মা। আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য ছিল দেশটা যেন ভালো থাকে, স্বৈরাচার মুক্ত একটা ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক। তো আমি সর্বোপরি ওই দেশটাকেই চাই। যে কজন শহীদের হত্যার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে তাদের মধ্যে আনাসের নাম থাকলেও মায়ের যন্ত্রণা অন্যখানে। চিঠিতে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের কথা লিখে গিয়েছিল আনাস, সেখান থেকে যোজন যোজন দূরে দেশের রাজনীতিবিদরা। তবে কি বৃথা গেল আনাসের আত্মত্যাগ? প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তারা এই যে তাদের চাওয়াটাকে, শহীদদের চাওয়াটা তারা কিন্তু প্রতিফলন তাদের কর্মকাণ্ডে, কথাবার্তায়, তাদের আচার আচরণে আমরা কিছুই দেখতে পাইতেছি না। শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা।
শহীদ ও আহতদের নিয়ে অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট পরিকল্পনায় অস্বস্তির শেষ নেই। শহীদ পরিবারের চাওয়ার আলোকেই নতুন বাংলাদেশ নির্মাণে হাত দেওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মির্জা গালিব। যারা শহীদ হলো, যারা আহত হয়েছে, তারা তো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সরকার একটা খুব ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে। তারা তো ঐক্যমত্য কমিশন করতেছে, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে ইনভাইট করে শহীদদের কথা শোনাইতে পারে, তাদের ফ্যামিলির কথা শোনাইতে পারে, যে লেট মিট দেম। তাদেরকে আমরা শুনি তাদের কাছ থেকে যে তারা কেন জুলাই গণ অভ্যুত্থানে গেছিল, তাদের গল্প কী, তাদের চাওয়া কী ছিল, তাদের এক্সপেকটেশন কী ছিল। শহীদ আনাসের নামে নামকরণ করা এই সড়কে প্রতিদিন হাঁটছেন শহীদ আনাসের ছোট ভাই এবং তার নানা। এই সড়কের পাশের দেয়ালে লেখা হয়েছে তার সেই বিখ্যাত চিঠিটি, পাঠ্যপুস্তকে নামও উঠেছে। কিন্তু তাদের আফসোসের জায়গা হচ্ছে কেন এক বছরেও মাত্র 17 জন শহীদের হত্যার বিচার কার্য কেবল শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত সকল শহীদের হত্যার বিচার কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সঠিক পথে হাঁটতে পারবে না, এমনটাই বিশ্বাস করে শহীদ আনাসের পরিবার। মুজাহিদ শুভ, এখন ঢাকা। জুলাই অভ্যুত্থানে হামলা, গোলাগুলি এবং খুনের ঘটনায় গত এক বছরে চট্টগ্রাম নগরীর 8 থানায় 7টি মামলা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার এবং আইনজীবীদের অভিযোগ, কোনো মামলার তদন্তেই নেই কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আন্দোলনকে ব্যবহার করে নগরীতে অনেক উদ্দেশ্য প্রণোদিত মামলার কারণেই দীর্ঘায়িত হচ্ছে এসব তদন্ত। শোয়েব রহমানের প্রতিবেদন। জুলাইয়ের উত্তাল দিনগুলোর শুরুতে রণক্ষেত্র ছিল 16 শহর মুরাদপুর। ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন। 16 জুলাই বিকেলে মুরাদপুরের সংঘর্ষে প্রথম শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। সেদিন শহীদ হন আরও 2 জন। এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত। শহীদ হওয়ার মাস কয়েক আগে এই শার্টটি পছন্দ করে কিনে দেন তার মা। সাজানো গোছানো বইয়ের টেবিল, জামা, ছবিসহ নানা স্মৃতি আঁকড়ে ছেলেকে ধরে রাখার চেষ্টা স্বজনদের। সন্তানের মৃত্যুর পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন শান্তর বাবা। হত্যা মামলার তদন্ত 180 দিনে শেষ করার কথা থাকলেও 1 বছরেও হয়নি। এছাড়া উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার। যেখানে অন্তত 50% হলেও আশাবন্ধক ছিল, সেখানে ধরেন আমার মনে হয় যে 10% হয়ে যায়, তো বাধাবন্ধকতা থাকতে পারে, কিন্তু থাকলেও এটা তো আসলে আরও আগানো উচিত ছিল বিচার কার্যক্রমটা। তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি। বিচার প্রক্রিয়া তো 1 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কিছুই তো দেখতে পাচ্ছি না যে এতটুকু আগাইছে বা কিছু। জুলাইয়ের শুরুর দিকের আরেক শহীদ 2 সন্তানের জনক দোকানকর্মী মোহাম্মদ ফারুক। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর 28 আগস্ট পাঁচলাইশ থানায় 269 জনের নাম উল্লেখ ও 40 থেকে 50 জনকে অজ্ঞাত করে মামলা করেন নিহতের বাবা। এখন দিন যত বাড়ছে ততই কমছে ন্যায় বিচার ও পুনর্বাসনের স্বপ্ন। মামলা করে বিচার কোনো দেখতেই আসি না, সে মামলাই করতে পারছে, কোনো বিচার হয়নি। আমরা আজও দেখি নাই বিচার। আমার ছেলে মেয়েগুলোর এতিম করে ফেললো, তো যে এতিম করছে তার বিচার যেমন প্রাপ্যভাবেই হয়। গণ অভ্যুত্থান ঘিরে নগরীর 8 থানায় হত্যা চেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন ধারায় প্রায় 60টি মামলা হয়েছে। প্রায় 1 বছর হতে চললেও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বলছেন আইনজীবীরা। মানুষ যখন বলে যে আমি ছিলাম না, আমি ছিলাম, আমি ঘটনার সহিত জড়িত আছে কি নাই, এটা এখনই দুরূহ ব্যাপার বলা। এটার জন্যই সরকারের তদন্তকারী থানা রয়েছে, তদন্তকারী কর্মকর্তা রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত করবে, তদন্ত শেষে আপনার প্রতিবেদন দেবে, তখনই বোঝা যাবে কে কতটুকু জড়িত আছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া অনেক মামলা নিয়েও উঠেছে প্রশ্ন। মামলায় বাদী আসামিকে চেনেন না। জুলাই আন্দোলনের নামে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মামলা বাণিজ্যের জন্য অনেককে জড়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নিরপরাধ মানুষ এরাই যদি মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে যায়, রিপোর্টও যদি বহু এজাহার অনুযায়ী রিপোর্ট দেয়, সেটা তো আর সেই রিপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না। তো পুলিশ অবশ্যই এটা বিবেচনা করবেন, যেহেতু আসামির সংখ্যাও বেশি, সময় তো একটু লাগতেই পারে। জুলাই আগস্টের মামলাগুলো পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মতো তদন্ত হচ্ছে বলছে সংশ্লিষ্ট থানা। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন বলছেন তদন্ত কর্মকর্তারা। যদিও এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চাননি সিএমপির দায়িত্বপ্রাপ্তরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।
মালয়েশিয়ায় সম্প্রতি আটক কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে যৌথভাবে তদন্তে সম্মত হয়েছে ঢাকা এবং কুয়ালালামপুর। শুক্রবার কুয়ালালামপুরে আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন বাংলাদেশের তদন্তে সর্বাত্মক সহায়তা এবং তথ্য আদান প্রদানে প্রস্তুত রয়েছে মালয়েশিয়া। এর আগে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট, বাংলাদেশে চলমান সংস্কার এবং এলডিসি পরবর্তী সহযোগিতার বিষয়েও। নতুন করে বর্ষণ আর উজানের ঢলের চাপ না থাকায় ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। এরই মধ্যে নামতে শুরু করেছে বানের পানি, ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষও। পানি নামার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে সদরসহ ৩ উপজেলার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে প্লাবন। সোলাইমান ডালিমের প্রতিবেদন। বানের পানির তোরে টিকতে না পেরে ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের 2 গৃহিণী গড়দৌড় ফেলে আশ্রয় নেন নিরাপদে। 3 দিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন বাড়িতে, কিন্তু বাড়ি এসে দেখতে পান তিলে তিলে সাজানো সংসার তছনছ হয়েছে। কোন রকম ঘরটা টিকে থাকলেও টেকানো যায়নি গড় গৃহস্থালির অন্য সামগ্রী। আমাদের সব নিয়ে গেছে, আমাদের 7-8টা বাসা কেউ নাই। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে বেশিরভাগ স্থানের পানি। তবে এখনো পানিবন্ধী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়রা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সব শেষ, ঘরেও থাকুন যায় না পানিলে। এটা নদীর তলাটা কিন্তু একবারে ওইদিকে কিন্তু একবারে কম, যদি ঠিক মতো ড্রেসিং করা হইতো তাহলে এত পানি উঠতো না। 20 দিন কিনছিলাম 800 3 ব্যাগ জ্বালাবো, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এদিকে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি স্থানে ধসে গেছে। এতে পানি প্রবেশ অব্যাহত থাকায় ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমাদের ওয়াটার লেভেল 9 নিচে নেমে গেছে, নদীতে তেমন পানি নাই। তবে যে ভাঙ্গাগুলো ভাঙছে এটি আমরা সার্ভে করতেছি, আমরা কিছুদিনের ভিতরেই কাজ করবো আর কি বন্ধ করার জন্য। পানি নামলে লোকাল পানি নেমে গেলে হয়তো 1 সপ্তাহের ভিতরে আমরা বন্ধ করার চেষ্টা করবো। বছর না ঘুরতেই ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নষ্ট হয়েছে আউশের বীজতলা, ব্যাপক ক্ষতির মুখে সবজি ক্ষেত ও পোল্ট্রি খাত। এছাড়া বানের পানিতে ভেসে গেছে প্রায় 1700 হেক্টর জমির ফসল, প্লাবিত হয়েছে প্রায় 1000 পুকুরের প্রায় 5 কোটি টাকার মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক সহ নানা অবকাঠামো। প্রতি বছর বন্যার ধ্বংসলীলা থেকে বাঁচতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সোলাইমান ডালিম, এখন ফেনী। নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাজার। রংপুরের অর্থনীতির চিত্র বদলে দিয়েছে হাড়িভাঙা আম। মিঠাপুকুর উপজেলা সহ আশেপাশের এলাকায় হাড়িভাঙা আম উৎপাদন করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে রংপুর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কেবল রংপুর জেলাতেই চলতি বছর প্রায় 250 কোটি টাকার হাড়িভাঙা আম উৎপাদন হয়েছে। এতে কৃষক এবং ফল বিক্রেতার পাশাপাশি শ্রমিক এবং মৌসুমি ব্যবসায়ীদেরও সচ্ছলতা এসেছে। গেল বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর হাড়িভাঙা আমের চাহিদাও বেড়েছে অনেক। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আমিরুল বাপ্পির প্রতিবেদন। ঝুড়িতে রাখা আমগুলো দেখলেই স্বাদ নেয়ার ইচ্ছে জাগে। রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে হাড়িভাঙা আমের যাত্রা শুরু হলেও এর উৎপাদন এখন বিভাগ জুড়েই। এরই মধ্যে নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাটে বাণিজ্যিকভাবেই এই আমের উৎপাদন শুরু হয়েছে। হাড়িভাঙা আমের আদি নাম মালদিয়া, তবে হাড়িভাঙা নাম হওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। প্রায় 35 বছর আগে বাণিজ্যিকভাবে এই আমের চাষ শুরু হলেও গেল 2 দশক ধরে হাড়িভাঙার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা বাড়ছে এই আমের।
হাড়িভাঙ্গার বাণিজ্যিক উৎপাদন বদলে দিয়েছে মিঠাপুকুর উপজেলা তথা গোটা রংপুরের অর্থনীতির চিত্র। 2 দশক আগেও যে এলাকার মানুষের ঠিকমতো খাবার জুটত না, তারা এখন সচ্ছল। একসময় কিছুই না থাকলেও এখন দালান কোঠা জমি জমার মালিক অনেকেই, যেখানে বড় ভূমিকা রেখেছে এই হাড়িভাঙ্গা আম। তবে সরকারিভাবে বড় পরিসরে রপ্তানি না করার আক্ষেপ বাগান মালিক ও ব্যবসায়ীদের। এখন একটু বাজার ভালো, আমাদের বাগানে আম কমে গেছে। আগে বাজার ছিল 1200-1300 ছিল, এখন 3000, 2800, 2500 এভাবে বাজার চলছে। আমরা সকালে আমরা পন্থা খাই সারাদিন কাটাচ্ছি এবং মানুষের বাড়ির আমরা ভাতের উপর শ্রম দিছি। এখন দেওয়া লাগে না ভাই, এখন আমাদের এলাকায় অনেক পরিবর্তন হয়েছে। আমরা এই আম দিয়ে অনেক লাভবান হয়েছি। আমের বাগানে যাইতেছে, ওখানে 500 পাইতেছে, সময় মতো ক্যারেট করে দিতেছে, ইয়ে করে দিতে, তারপর 500-700 হাজিরি পাইতেছে। একটা ভ্যান চলাছে, একটা ভ্যান হইলেও কোনো রকম 700-800 টাকা হাজিরি বেলাইতেছে। মানুষের অভাবটা থাকবো আর কেমন। মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট সারা দেশের পাইকারি ও অনলাইন ব্যবসায়ীদের মিলনস্থল। দূর দূরান্ত থেকেও এই হাটে আম নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় একটু বৃষ্টিতেই কাদায় ভরে যায় পুরো এলাকা। যদিও রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন ও সরকারিভাবে আম রপ্তানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জ্যাম জেলি যাই বলি না কেন, ভারত থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, আমাদের কিন্তু বাজারে একটা অংশ তারা দখল করে আছে। তো জুস ফ্যাক্টরি যদি আমরা করতে পারি, হাড়িভাঙ্গার কিন্তু একটি আমি বলবো যে বড় অংশ দিয়ে আমরা কিন্তু জুস ফ্যাক্টরি কিন্তু এখানে করতে পারবো এবং হাড়িভাঙ্গাকে খানিকটা দূর আমরা এখান থেকে এগিয়ে দিতে পারি। চলতি মৌসুমে রংপুর জেলায় 1915 হেক্টর জমিতে প্রায় 27,000 টন আম আহরণের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের, যার আনুমানিক মূল্য প্রায় 250 কোটি টাকা। অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষকরা বলছেন, এই মৌসুমে দেশি ফল বেশি উৎপাদনের কারণে বেঁচে যাচ্ছে বিদেশি ফল আমদানির অর্থ। কৃষক ব্যবসায়ীর পাশাপাশি প্রান্তিক পর্যায়ের অনেকেই পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ। তবে আম রপ্তানি ও সংরক্ষণের বিষয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আম উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারিত হয়েছে, আমরা এখন মনে করি এটি সংরক্ষণ প্রক্রিয়াটাকে সম্প্রসারণ করা দরকার এবং একই সাথে এটির দেশের বাজার এবং যে আন্তর্জাতিক বাজার আছে রপ্তানি, সেই জায়গাও কিন্তু এই বাজারটাকে সম্প্রসারণ করাটা খুব জরুরি। 2024 সালের ফেব্রুয়ারিতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় রংপুর অঞ্চলের এই হাড়িভাঙ্গা আম। একটি জাতের আম বদলে দিয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পুরো অর্থনীতির চিত্র। এই হাড়িভাঙ্গা আম জনপ্রিয় হওয়ার পর থেকেই অভাব যেন নেই বললেই চলে। এই অঞ্চলের মানুষ একসময় যখন পান্তা খেয়ে কাটাতো, সেই তুলনায় এখন প্রত্যেক বাড়িতেই পাকা দালান, এসেছে সচ্ছলতা। আমিরুল বাপ্পি, এখন পদাগঞ্জ, রংপুর। মাগুরার বাজারে স্বাভাবিক রয়েছে মাছের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরা পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, মাছ বাজারে নদী এবং চাষের মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আর ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, সকাল থেকে মাগুরায় সব থেকে যে মাছের যে বড় বাজার, পাইকারি এবং খুচরা বাজার, মাগুরা পুরাতন বাজার, এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে। প্রত্যেক দিনের তুলনায় কিন্তু আজ মাছের যে সরবরাহ অনেক বেশি দেখা যাচ্ছে, সেই সঙ্গে কিন্তু ক্রেতা তুলনামূলকভাবে কিন্তু কম দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি মাগুরার সব থেকে বড় পাইকারি খুচরা বাজার, মাগুরা পুরাতন বাজার, মাছের আড়ত এবং মাছের বাজার। এখানে সকাল থেকে আমরা দেখছি মাছ বেচা কেনা হচ্ছে এবং প্রতিদিনের তুলনায় আজ কিন্তু মাছের দাম বেশ কিছুটা কম রয়েছে, 20 থেকে 50 টাকা কম রয়েছে। এখানকার কয়েকদিনের ঘন ঘন বৃষ্টিতে এখানে যে দেশি মাছ নদী নালা এবং এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণ আসছে এবং যেটা চালানি মাছ যেটা বাইরে থেকে আসে সাতক্ষীরা বা নড়াইল থেকে, এই মাছগুলো কিন্তু বাজারে ফ্রেশ আসছে, যার কারণে কিন্তু মাছের দাম কমেছে। আমরা যদি মাছের দরের কথা বলি, তো এখানে দেশি যে পুঁটি, ট্যাংরা, যে শিং মাছ এবং যে বেলে মাছ, এই মাছগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে, যেটি গত কালও কিন্তু বিক্রি হয়েছিল 850 টাকা
গতকাল বিক্রি হয়েছে 850 টাকা থেকে 860 টাকা। এছাড়াও যে দেশি পুঁটি মাছ বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে 300 টাকা, যেটি বিক্রি হয়েছিল 350 টাকা। এছাড়া যে ছোট মাছগুলো নদীর বা বিলের ছোট মাছগুলো দাম কিন্তু কমেছে। এছাড়া যেটি বাইরে থেকে যে মাছগুলো আসে, বিশেষ করে সাতক্ষীরা এবং নড়াই থেকে যে মাছগুলো আসে কাপ জাতীয় মাছ, এবং এই মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের 20 টাকা 30 টাকা দাম কমেছে। আমরা যদি বলি যে 4 কেজি থেকে 4.5 কেজি ওজনের যে রুই কাতলা মাছ, এই মাছগুলো গতকাল বিক্রি হয়েছিল 550 থেকে 600 টাকা, সেটি 500 থেকে 550 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু মাগুরায় মাছের প্রত্যেকটা মাছের দামই কিন্তু 20 থেকে 50 টাকা কমেছে। তবে ইলিশ মাছের দামটা কিন্তু কিছুটা বৃদ্ধি হয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে সাগরে ইলিশ মাছের জেলেদের জালে যেটা ধরা কম হচ্ছে, কারণে ইলিশ মাছের দাম কিন্তু বেশ কিছুটা আজকে চড়া রয়েছে। এছাড়াও এখানে যে স্থানীয় যে মাছ, প্রত্যেকটা মাছই কিন্তু দাম কমেছে। আর কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটা জানিয়েছে, একটানা বৃষ্টির ফলে যে নদী নালা পুকুর প্রত্যেকেই পানি বেশি হয়েছিল, যার কারণে জেলেদের জালে কিন্তু মাছ ধরা পড়ছিল না। কিন্তু আজকে যে রোদ্দুর, সকাল থেকে রোদ্দুর আসার কারণে কিন্তু যে এই মাছের দাম কিন্তু বেশ কিন্তু কমতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে যে মাছের দাম মাগুরায় প্রত্যেকটা মাছের দাম কিন্তু 20 থেকে 50 টাকা কম রয়েছে। এ ছিল মাগুরা থেকে মাছের বাজার থেকে সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। সময় হলো আরো একটা বিরতির, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত এখন বাজারে। এবার দেশের বাইরের খবর। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে লেবাননের পর্যটক প্রিয় এলাকাগুলোতে বিনিয়োগ করছেন স্থানীয়রা। বিশেষ করে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইউনেস্কো স্বীকৃত বন্দর নগরী টায়ারের 30টি পর্যটন স্পটে শুরু হয়েছে সংস্কার কাজ। স্থানীয় ব্যবসায়ী এবং হোটেল মালিকরা আশা করছেন চলতি ভ্রমণ মৌসুমে আবারও ঘুরে দাঁড়াবে দেশটির পর্যটন খাত। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। প্রাচীনতম সংস্কৃতির নিদর্শন বিশ্বের যেসব প্রান্তে ছড়িয়ে আছে তার মধ্যে অন্যতম লেবানন। ভূমধ্যসাগরীয় অববাহিকা এবং আরব পশ্চিমাঞ্চলের সংযোগস্থলে অবস্থিত পশ্চিম এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম এই দেশে ধর্মীয় বৈচিত্র্যের সঙ্গে আছে সংস্কৃতির নিজস্ব পরিচয়ও। 2023-এর অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হামাসের হয়ে ছায়াযুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গেল বছর 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হলেও যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে লেবানন, যার প্রভাব পড়েছে লেবাননের বন্দরনগরী টায়ারে। প্রাণবন্ত নগর, উপকূলের সৌন্দর্য আর প্রাচীন শহরের ধ্বংসাবশেষ মিলিয়ে একসময় যে নগর ছিল পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য, আজ সেই শহরের প্রায় 30টির বেশি স্থাপনা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত। نعرف سور مدينة فيها مواقع أثرية عمرها آلاف السنين، فحتما هي مقصد. هلا تأثرنا طبعا بمرحلة الحرب وما بعد الحرب. শুধু পর্যটন স্থাপনা নয়, টায়ার শহরে এখনও অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল আছে যা পুরোপুরি সচল নয়, চলছে মেরামতের কাজ। এছাড়া যুদ্ধের সময় যারা শহর ছেড়ে পালিয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসছেন নিজের ভিটেমাটিতে। وإن شاء الله نحن بهالموسم متفائلين كتير 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 من نسبة الاغتراب اللي عم تجي لعنا. يعني من الشمال ومن الجنوب ومن الغرب، نحن كنا خط بدائرة معينة كنا، والحمد لله رب العالمين كتير تصدع من المحل، ضل شيء زاز. তবে স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা আশা করছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত বিশেষ এই দ্বীপটিতে ভ্রমণ করতে আসবেন পর্যটকরা। যদিও সংঘাতের আশঙ্কা ভাবাচ্ছে তাদের। গেল 13 জুন ইরান ইসরায়েল সংঘাতের কারণে অসংখ্য বিদেশি পর্যটকদের রিজার্ভেশন স্থগিত করতে হয়েছে তাদের।
সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা এবং হুমকির সংখ্যা দিন দিন বাড়ছে বলে মনে করছেন নিরাপত্তা এবং রাজনৈতিক বিশ্লেষকরা। গেল মাসে যার বলি হতে হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের আইন প্রণেতা মেলিসা হর্টম্যান এবং তার স্বামীকে। সহিংসতা বাড়ার জন্য ট্রাম্প প্রশাসনের বড় কোনো পদক্ষেপ না নেওয়াকেই দায়ী করছেন অনেকে। তহিদুর রহমানের প্রতিবেদন। 2024 সালের 13 জুলাই তখনও রিপাবলিকান পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পাননি ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে পেনসিলভেনিয়ার এক সমাবেশে হত্যাচেষ্টার শিকার হন তিনি। কানে গুলিবিদ্ধ ট্রাম্প সেদিন প্রাণে রক্ষা পেলেও নিহত হন এক সমর্থক। পরে আইন প্রয়োগকারী সংস্থার পাল্টা গুলিতে প্রাণ যায় 20 বছর বয়সী বন্দুকধারীর। বিশ্বকে নাড়িয়ে তোলা ওই ঘটনার পর চরম গাফিলতির অভিযোগ ওঠে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে। বাধ্য হয়ে সংস্থাটির তৎকালীন পরিচালক পদত্যাগও করেছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার 1 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে আরও 6 কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে সাময়িক বরখাস্ত করেছে সিক্রেট সার্ভিস। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পরও এই ঘটনায় বড় কোনো পদক্ষেপ না নেওয়ায় রীতিমতো বিভ্রান্তিতে পড়েছেন খোদ মার্কিন বিশ্লেষকরাই। I was hopeful that what would happen would be that the assassination attempt in Butler would sort of incentivize politicians to calm things down. I thought that was a little bit surprising. It was something that was talked about for maybe a week and a half, 2 weeks, and then it kind of was drowned out by other news. And so that I found that very strange. এর জেরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা এবং হুমকি দিন দিন বাড়ছে বলেও মনে করছেন অনেকে, যার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে চলতি বছরের 14 জুন মিনেসোটা অঙ্গরাজ্যের আইন প্রণেতা মেলিসা হার্টম্যান এবং তার স্বামীকে হত্যার বিষয়টি। এছাড়াও গাজা ইসরায়েলি আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ উত্তেজনা থেকে সহিংসতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। We started to see hate crimes and threats against politicians and threats against minority groups, Jews, Muslims, LGBTQ, etc. all started to rise from about 2021 to 2023, but now they're up again. And now we're also seeing a rise in threats against judges. গেল মে মাসে প্রকাশিত মার্কিন ক্যাপিটল হিলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বিভাগের তথ্য বলছে 1 দশক আগের তুলনায় কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে হুমকির সংখ্যা দ্বিগুণেরও বেশি। গেল বছর কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে 9400 হুমকি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন বাজারে। এবার খেলা প্রসঙ্গ। একজনের বেড়ে ওঠা বেলজিয়ামে, আরেকজনের মালয়েশিয়ায়। এর মধ্যে একজন খেলেছেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বয়সভিত্তিক দলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই 2 ফুটবলারই অংশ নিয়েছেন সম্প্রতি জাতীয় স্টেডিয়ামে শেষ হওয়া বাফুফের ট্রায়ালে। স্বপ্ন দেখছেন সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান কাপ ফুটসালে যা লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। তাদের গল্পই জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। যেখানে শেষ হয় অপেক্ষা, সেখানেই শুরু হয় নতুন সম্ভাবনার গল্প। 30 জুন শেষ হওয়া প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের চূড়ান্ত ফল এখনও অজানা, কিন্তু সেই অনিশ্চয়তার ভিড়েই আলো হয়ে এসেছে ফুটসাল। সেপ্টেম্বরে ফুটসাল এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রবাসী ফুটবলারদের দিকে চোখ রাখছে বাফুফে, আর তাদের চোখে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলের স্বপ্ন দেখছেন তামজিদ মুসারা। شما দেখবা ইনশাআল্লাহ সেপ্টেম্বর আমরা খেলা হইব মালয়েশিয়ার মাঝে। তো আপনারা দেখবা খুশি হইবা ফুটসাল দেখা, মানে সুন্দর খেলা আমরা ট্রাই করবো, সুন্দর খেলা দিব। আর আমি ট্রাই করবো ইনশাআল্লাহ টিমের মাঝে থাকবার দেয়। আর আমার বেস্ট খেলবো, আপনার আমার মন দিয়া খেলবো, হার্ট দিয়া খেলবো। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের অনূর্ধ্ব-19 দল থেকে উঠে আসা তামজিদ মনে করেন ফুটসালে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া আর বেলজিয়ামে বেড়ে ওঠা হলেও লাল সবুজের ডাকে সাড়া দিতে মরিয়া তারা। ফুটবল থেকে ফুটসালটা একটু ডিফিকাল্ট, বিকজ উই হ্যাভ টু প্লে টাচেস উইথ দ্য টাচেস, 1-2 1-2 1-2। উই হ্যাভ টু মুভমেন্ট আওয়ার বডি টু মাচ, অ্যান্ড স্কিলসের অনেক কাজ করে ওইখানে। সো দেখি, এখনও জানি না কি বলে তারা, but we gonna wait for them, like what they are expecting for us. তবে যে স্বপ্ন শুরু হয়েছিল সেই ট্রায়াল দিয়ে তার পরিণতি এখনো অজানা। 3 দিনের স্বল্প সময়েও ফুটবলাররা দিয়েছেন সর্বোচ্চটা। এখন জানতে চান তাদের প্রচেষ্টা কতটা গুরুত্ব পাচ্ছে ডাটাবেজের বাইরেও। ফার্স্ট ডে ট্রায়ালে অনেক ভালো করছি আমরা,
3 দিনে অনেক গ্রেট ছিল আমাদের জন্য। উই ওয়ান্ট সামথিং রেজাল্ট দ্যাট আশা যেটা ছিল বা থাকবে, যদি না হয় এবার আবার ব্যাক করবো ইনশাল্লাহ নেক্সট ইয়ার অর আফটার নেক্সট ইয়ার। ট্রায়ালের কোচ ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামজিদ মুসারা তাকিয়ে আছেন সামনের দিকে, কারণ ফুটবলের পথ বন্ধ হলেও ফুটসালেই খুলে যেতে পারে লাল সবুজের জার্সির স্বপ্নের দরজা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং 2026 এসএ গেমসকে সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে দেশের ভলিবল ফেডারেশনে। তবে দেরিতে ক্যাম্প শুরু করায় ভালো ফলাফল নিয়ে শঙ্কায় আছেন খেলোয়াড় এবং কোচরা। বিস্তারিত প্রতিবেদনে। 80-র দশকে ক্রিকেট ফুটবলের পাশাপাশি ভলিবলেও ছিল আলাদা এক উত্তেজনা। কালের বিবর্তনে সবই এখন স্মৃতি। দেশের ক্রীড়াঙ্গনে ভলিবল এখন অনেকটাই রংহীন। চলতি বছরের শুরুতে পুরনো কমিটি ভেঙে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় অ্যাডহক কমিটিকে। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পরপরই বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করে, তবে কোর্টে গড়ায়নি জাতীয় কোনো আসর। 64টা জেলা থেকে 64টা প্লেয়ার যদি আসে তাহলে আমাদের বাংলাদেশে মনে হয় না যে আমরা খুব পিছিয়ে থাকবো। ফেডারেশনের ফান্ড এত আসলে স্ট্রং না, বিগত সময় যারা ছিলেন তারাও ওইভাবে স্ট্রং করতে পারেন নাই, আমরাও এখনও তো ওইভাবে গুছিয়ে উঠতে পারি নাই। আর চেষ্টা করছি আমরা টুর্নামেন্টের মাধ্যমে স্পন্সর থেকে আনার। দেরিতে হলেও অবশেষে দীর্ঘ 1 বছর পর জাতীয় দলের ক্যাম্প শুরুর কার্যক্রম শুরু করেছে ফেডারেশন। 3 মাস পর আগামী অক্টোবরে দেশেই হবে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন ক্যাভা মেন্স চ্যাম্পিয়নশিপ। সেই সঙ্গে আগামী বছরের এসএ গেমস এবং অলিম্পিক আসরকে সামনে রেখে এই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভলিবল ফেডারেশন। আমরা নিশ্চয় পিছিয়ে গেছি। আমরা 64 আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল। 1 বছর আমরা কম্পিটিশনগুলিতে খেলতে না পারাই আমাদের র্যাঙ্ক কিন্তু এখন প্রায় চলে গেছে 76, 79। যে কাভাতে যে কোনো হয়তো আমাদের চ্যাম্পিয়নশিপ সিনিয়র নিয়ে আসা, আমাদের আগের যে রেজাল্ট ছিল সেটাকে আমাদের পুনরুদ্ধার করা। আমরা যত ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা অংশগ্রহণ করবো আমরা কিন্তু তত আগাবো এবং আমাদের লেভেলও কিন্তু বেড়ে যাবে। এদিকে অক্টোবরের আসরের আগেই বিদেশি কোচ এবং বিদেশের মাটিতে 1 মাসের ক্যাম্প করার কথাও ভাবছে ফেডারেশন। তবে আর্থিক সংকটে ভুগতে থাকা ফেডারেশনের ক্যাম্প পরিচালনার অর্থ এলো কোথা থেকে? অক্টোবরে খেলা পড়ার কারণে আমরা অলিম্পিকের খোঁজ দিয়ে এই টুর্নামেন্টের খোঁজটা চালাতে পারতেছি। আমাদের ফিজিওর সাথে কথা আমি নিজেই বলছি, ক্যাম্পিং এইবার হচ্ছে আবাসিক ক্যাম্প হলে উনি আসবেন, হয়তো প্রত্যেক দিন থাকবেন না, সপ্তাহে 2 দিন আসবেন। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত সব খেলোয়াড়দের নিয়েই আজ থেকে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনে। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। ওয়াশিংটন বৈঠকের শেষ দিনেও শুল্ক নিয়ে চূড়ান্ত মীমাংসা হয়নি। আন্তঃমন্ত্রণালয় আলোচনার পর ইতিবাচক সিদ্ধান্তের আশা। খোদ যুক্তরাষ্ট্র পড়ছে শুল্ক নীতির ফাঁদে। ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপে কয়েক গুণ বাড়বে কফি এবং জুসের দর। ব্যবসায়ী হত্যার ঘটনায় ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। বিএনপির অঙ্গ সংগঠনের 4 জন আজীবন বহিষ্কার। জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীর গতিতে হতাশ শহীদ স্বজনরা। উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘায়িত হচ্ছে তদন্ত, বলছেন সংশ্লিষ্টরা। এবং ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদর সহ 3 উপজেলায় এখনও ঢুকছে পানি। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।